বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি ভালো আছো, সুস্থ আছো, পরিবারের সবাইকে নিয়ে নিরাপদে আছো। মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে আয়োজিত অনলাইন ক্লাস থেকে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি লতিফা শিরিন, সহকারী শিক্ষিকা রসায়ন, মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয়, ঢাকা। আজ আমি তোমাদের জন্য, তোমাদের দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য রসায়ন বই থেকে দ্বাদশ অধ্যায় আমাদের জীবনে রসায়ন, এটি থেকে কিছু বিষয় নিয়ে আলোচনা করব। প্রথমেই আমরা কিছু ছবি দেখে নিই। দেখো, একটা ছবি প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি, এখানে বোঝা যাচ্ছে যে একজন জমিতে চুন জাতীয় কিছু ছিটাচ্ছে, তাই না? চুনি ছিটাচ্ছে এখানে। আচ্ছা, পরের ছবিটা আমরা দেখি। এখানে দেখতে পাচ্ছি আমরা ফার্টিলাইজার, ইউরিয়া ফার্টিলাইজার, সার, ইউরিয়ার প্যাকেট। তারপরে দেখো অ্যামোনিয়াম সালফেট, একটা রাসায়নিক দ্রব্য। আর এই জমিতে সার মেশানো হচ্ছে, সার ছিটাচ্ছে। আর ইউরিয়ার বা যে আমরা দানা দানা সার দেখেছি, সেটাকে হাত দিয়েও অ্যাপ্লাই করা যায়, সেটা হাত দিয়ে জমিতে দেখাচ্ছে। তো এখন তাহলে শিক্ষার্থীরা, তোমরা এখন নিশ্চয়ই বুঝতে পারছো আমাদের আজকের পাঠের বিষয় কি হবে। হ্যাঁ, আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে কৃষি ও শিল্পক্ষেত্রে রসায়ন। কৃষি ও শিল্পক্ষেত্রে আমরা অত্যন্ত প্রয়োজনীয় যে কিছু কিছু দ্রব্য ব্যবহার করি, সেগুলো নিয়েই আমরা আজকে একটু আলোচনা করব। তাহলে প্রথমে আমরা একটু এক নজরে দেখে নিই আমরা কী কী নিয়ে আজকে পড়াশোনা করব। চুন, ইউরিয়া, অ্যামোনিয়াম সালফেট, তারপরে কৃষিদ্রব্য প্রক্রিয়াকরণের রসায়ন, কৃষিদ্রব্য সংরক্ষণের রসায়ন, প্রিজারভেটিভ, আর শিল্প বর্জ্য যেগুলো আমাদের তৈরি হয় শিল্পক্ষেত্রে, সেগুলোর মধ্যে কী থাকে সেই নিয়েও আমরা পড়াশোনা করব। তাহলে শিক্ষার্থীরা, প্রথমেই তোমাদেরকে যে ছবিটা আমরা প্রথমে দেখেছিলাম, সেখানে দেখতে পেয়েছিলে যে তোমরা জমিতে চুন ছিটানো হলো। এখন চুন তোমরা সবাই চেনো, তাই না? চুন আমরা পানির সঙ্গেও চুন খাওয়া হয়, আর চুনের অনেক ব্যবহার আছে। এই চুন কোন ধরনের পদার্থ বলতে পারবে? আমার মনে হয় তোমরা সবাই জানো, চুন হচ্ছে ক্ষারীয় পদার্থ, তাই না? আর এই চুন কিন্তু ক্যালসিয়াম কার্বনেট বা চুনা পাথর থেকে তৈরি করা যায়। হ্যাঁ, আর আমাদের দেশে ক্যালসিয়াম কার্বনেট প্রচুর পরিমাণে আছে। কোথায় বলো তো? হ্যাঁ, আমাদের দেশে সেন্ট মার্টিন দ্বীপে আর তোমার এদিকে সিলেটে সুনামগঞ্জের দিকে প্রচুর পরিমাণে চুনাপাথর পাওয়া যায়। বা এই চুনাপাথরের রাসায়নিক নামই হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এই ক্যালসিয়াম কার্বনেট দেখো, তাপের ফলে বা এটাকে যদি গুঁড়া করা হয় তাহলে সেটা ভেঙে ক্যালসিয়াম অক্সাইড তৈরি হয়, এটাই হচ্ছে চুন। আর সাথে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। এই চুনটা আমরা বিভিন্নভাবে ব্যবহার করি। আর এই মাটিতে ব্যবহার করি মাটির অম্লত্ব দূর করার জন্য। আচ্ছা, মাটির অম্লত্ব দূর করার জন্য তাহলে আমরা চুন ব্যবহার করি, এবং সেখানে এই ক্যালসিয়াম কার্বনেটটাকে গুঁড়া করেই কিন্তু মাটিতে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে ক্যালসিয়াম কার্বনেটটা কী করে? দেখো যে এখানে মাটি যদি অ্যাসিডিক হয়ে যায়, আমরা জানি মাটি নানানভাবে কিন্তু অ্যাসিডিক হতে পারে। কারণ এই যে বৃষ্টি হচ্ছে আমরা জানি বৃষ্টির পানি কিন্তু কিছুটা অ্যাসিডিক। আবার অনেক সময় যে আমাদের বাতাসে যদি দূষণটা বেশি হয় এবং বাতাসে বিভিন্ন গ্যাসের পরিমাণ যদি বেশি বেড়ে যায়, আমাদের গ্রিন হাউস যে গ্যাসগুলো আছে, সে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যদি বেশি বেড়ে যায়, সালফার ডাইঅক্সাইডের পরিমাণ যদি বাতাসে বেড়ে যায়, এগুলো কিন্তু বৃষ্টির পানির সঙ্গে মিশে মাটিতে পড়ে। তখন আমরা তো জানি কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড এগুলো বা নাইট্রোজেন পারঅক্সাইড, এগুলো পানির সঙ্গে মিশে কী তৈরি করবে? অ্যাসিড তৈরি করবে। সালফুরিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড এগুলো তৈরি করবে। তো এগুলো যদি মাটিতে বেশি পরিমাণে জমা হয়ে যায়, তখন মাটিটা কী হয়ে যাবে? অ্যাসিডিক হবে। এবং অ্যাসিডিক মাটিতে কিন্তু ফসল ফলানো অসুবিধা হবে। ফসলের জন্য অ্যাসিডিক মাটিটা ভালো না। ফসলের জন্য অবশ্যই একটা নিউট্রাল মাটি দরকার আছে, নিউট্রাল একটা ফসলের জমি দরকার। সেই জন্য যদি জমিটা এরকম অ্যাসিডিক হয়ে যায়, তখন আমরা এইভাবে ক্যালসিয়াম কার্বনেট মিশিয়ে, এই দেখো এখানে বিক্রিয়াটা কী হবে? H+, মানে জমিটা অ্যাসিডিক, এর সঙ্গে বিক্রিয়া করে ক্যালসিয়াম আয়ন তৈরি করবে, কার্বন ডাইঅক্সাইড আর পানি তৈরি করবে। আর এই ক্যালসিয়াম আয়ন মানে এখানে একটা লবণ তৈরি হবে, যার ফলে মাটিটা কী হয়ে যাবে? মাটির
তোমার অ্যাসিডিক ভাবটা দূর হয়ে যাবে এবং মাটিটা নিউট্রাল হয়ে যাবে। তাহলে আমরা দেখতে পেলাম কৃষিক্ষেত্রে আমরা চুনের প্রয়োগটা দেখতে পেলাম বা ক্যালসিয়াম কার্বনেটের প্রয়োগ দেখতে পেলাম। এবারে আসো ইউরিয়া। ইউরিয়া তোমাদেরকে ছবি দেখিয়েছি। ইউরিয়া কি? ইউরিয়া একটি সার এবং উদ্ভিদের জন্য অতি প্রয়োজনীয় একটি সার, কারণ ইউরিয়াতে নাইট্রোজেন আছে, যে নাইট্রোজেনটা উদ্ভিদের বৃদ্ধির জন্য অনেক প্রয়োজন। এবং উদ্ভিদ কিন্তু সব সামান্য কিছু উদ্ভিদ বাতাসে, আমরা জানি বাতাসে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আছে, উদ্ভিদ বাতাস থেকে কিন্তু নাইট্রোজেন ধরতে পারে না। সামান্য কিছু সিম জাতীয় কিছু উদ্ভিদ নাইট্রোজেন বাতাস থেকে সরাসরি ধরতে পারে, আর কিন্তু কোনো উদ্ভিদ পায় না। তারা মাটি থেকে এই নাইট্রেট আয়ন হিসাবে কিন্তু নাইট্রোজেন গ্রহণ করে, কিন্তু উদ্ভিদের পুষ্টির জন্য নাইট্রোজেন কিন্তু অপরিহার্য। তো সেই জন্য আমরা ইউরিয়া সার দিলে উদ্ভিদের বৃদ্ধি ভালো হয়। এখন ইউরিয়া আমরা কীভাবে প্রস্তুত করব দেখো। ইউরিয়া প্রস্তুত করা হয় কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়া থেকে। কার্বন ডাইঅক্সাইড আর অ্যামোনিয়াকে 130 থেকে 150 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় তাপ দিলে এটা অ্যামোনিয়াম কার্বামেট, এটার নাম হচ্ছে NH2COONH4। এই রাসায়নিক দ্রব্যটার নাম অ্যামোনিয়াম কার্বামেট। এই অ্যামোনিয়াম কার্বামেটটাই কিন্তু ভেঙে গিয়ে ইউরিয়া আর পানি তৈরি করে। এটা হচ্ছে ইউরিয়া, NH2CONH2, এটা হচ্ছে ইউরিয়ার ফর্মুলা। তাহলে শিক্ষার্থীরা ইউরিয়া কীভাবে তৈরি হয় আমরা দেখে নিলাম। এবারে আসো ইউরিয়া কিভাবে কাজ করে। ইউরিয়া আমরা যে এই গুটি হিসাবে দিচ্ছি অথবা পানির সঙ্গে মিশিয়ে দিচ্ছি, এটা মাটিতে কিভাবে কাজ করে দেখো। মাটিতে যখন ইউরিয়াটা যায় পানির সঙ্গে মিশে, তখন মাটিতে এক ধরনের এনজাইম আছে, ইউরিয়েজ এনজাইম। এই ইউরিয়েজ এনজাইমটা ইউরিয়াকে ভেঙে অ্যামোনিয়াম আয়ন তৈরি করে, আর হাইড্রোক্সিল আয়ন সাথে তৈরি করে, আর হচ্ছে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে। এই যে অ্যামোনিয়াম আয়ন, এই অ্যামোনিয়াম আয়নটাই কিন্তু এখান থেকে উদ্ভিদ নাইট্রোজেন গ্রহণ করে। এভাবেই কিন্তু এই সার দিলে, ইউরিয়া সার দিলে জমির ফসল ভালো হয়। আচ্ছা, এবারে আসো অ্যামোনিয়াম সালফেট। অ্যামোনিয়াম সালফেট কি? অ্যামোনিয়াম সালফেট একটি লবণ, এবং অ্যামোনিয়াম সালফেট কোন ধরনের লবণ? আমরা কিন্তু জানি লবণ নিউট্রাল হয়, ম্যাক্সিমাম লবণ নিউট্রাল। আমরা যে খাদ্য লবণ খাচ্ছি সোডিয়াম ক্লোরাইড, এটা তো অবশ্যই নিউট্রাল, তার মানে প্রশমন লবণ, এটা অ্যাসিডও না ক্ষারও না। কিন্তু কিছু কিছু লবণ আছে তারা হচ্ছে ক্ষারীয়, আবার কিছু কিছু লবণ হচ্ছে অ্যাসিডিক। তোমরা কিন্তু এই নবম অধ্যায়ে আমরা এই বিষয়ে পড়াশোনা করেছি, তোমরা জানো। এখন দেখো অ্যামোনিয়াম সালফেট যে লবণটা, অ্যামোনিয়াম সালফেট লবণটা এটা কোন ধরনের লবণ হবে? এটা অবশ্যই অ্যাসিডিক সল্ট। এই সল্টটা কিন্তু অ্যাসিডিক। এই সল্টটা অ্যাসিডিক কীভাবে? কারণ অ্যামোনিয়াম সালফেট তৈরি হয়েছে তোমার অ্যামোনিয়া এবং সালফিউরিক অ্যাসিডের মিশ্রণের ফলে। এখন সালফিউরিক অ্যাসিড একটা স্ট্রং অ্যাসিড, অবশ্যই এখান থেকে যে লবণটা তৈরি হয়েছে অ্যামোনিয়াম সালফেট, এটা হচ্ছে অ্যাসিডিক সল্ট। তাহলে এই অ্যাসিডিক সল্ট যদি এখন মাটিতে ক্ষারের পরিমাণ বেড়ে যায়, ক্ষারকত্ব মাটির বেড়ে যায়, তখন সেটাকে যদি আমরা নিউট্রাল করতে চাই তাহলে অবশ্যই কী করতে হবে? আমাকে এই ধরনের কিছু অ্যাসিডিক সল্ট মাটিতে মেশাতে হবে। যেমন মাটি অ্যাসিডিক হয়ে গেলে আমরা চুন মিশিয়েছি, ক্ষারকীয় দ্রব্য মিশিয়েছি এবং সেভাবে নিউট্রাল হয়েছে। এখন মাটি যদি ক্ষারকীয় হতে পারে, মাটি কখনো ক্ষারের পরিমাণ মাটিতে বেড়ে গেল, তখন সেই ক্ষারকীয় মাটিটাকে প্রশমিত করার জন্য আমরা কি করব? এই অ্যামোনিয়াম সালফেট অ্যাসিডিক সল্ট সেখানে ব্যবহার করব। এখন অ্যামোনিয়াম সালফেট দেখো কীভাবে তৈরি করছি। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড আর সালফুরিক অ্যাসিড এই দুটো মিশিয়ে কিন্তু অ্যামোনিয়াম সালফেট তৈরি করা হয়। এই অ্যামোনিয়াম সালফেটটাই কি করে? জমিতে দিলে, আর অ্যামোনিয়াম সালফেটের দুটো কাজ আছে। এক তো সে জমিকে কি করছে? জমিকে সে নিউট্রালাইজ করছে, ক্ষারকীয় জমি, যে জমিতে ক্ষারকের পরিমাণ বেশি সেটাকে প্রশমন করছে, নিউট্রালাইজ করছে। আরেকটা হচ্ছে এই অ্যামোনিয়াম সালফেট কিন্তু কি করে? অ্যামোনিয়াম সালফেট সার হিসাবেও কাজ করে, কারণ উদ্ভিদের জন্য এই যে এই অ্যামোনিয়াম আয়নটা, এটা কিন্তু উদ্ভিদের জন্য দরকার। যেমন ইউরিয়া থেকেও কিন্তু আমরা অ্যামোনিয়াম আয়ন পেয়েছিলাম, তাহলে অ্যামোনিয়াম সালফেট থেকেও কিন্তু আমরা অ্যামোনিয়াম আয়ন পেতে পারি, যেটা উদ্ভিদের বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজন। তাহলে শিক্ষার্থীরা আমরা কিন্তু ইউরিয়া এবং অ্যামোনিয়াম সালফেট এই দুটো যে সার হিসাবে কাজ করে এবং আমাদের কৃষিক্ষেত্রে অনেক বেশি একটা বহুল ব্যবহৃত দ্রব্য, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। আচ্ছা, এবারে তাহলে আসো
কৃষিদ্রব্য প্রক্রিয়াকরণে কিভাবে রসায়ন কাজ করছে। কৃষিদ্রব্য প্রক্রিয়াকরণ তার মানে কিভাবে, যে ফলমূল পাকাতে প্রক্রিয়া জাত করার জন্য, হ্যাঁ, তারপরে প্রিজারভেটিভ, এগুলোর ক্ষেত্রে কিন্তু রাসায়নিক দ্রব্য ব্যবহৃত হচ্ছে। এখন প্রথমেই আসো দেখো প্রক্রিয়াকরণ, যেমন ধরো কাঁচা আম, কাঁচা তারপরে কলা, এগুলোকে যদি একেবারে গাছ থেকে পাকা অবস্থায় পারা যায় তাহলে কি হবে, তাহলে সেগুলো পরিবহন করতে করতেই কিন্তু নষ্ট হয়ে যাবে, সেগুলোকে বাজারজাত করতে গেলে কৃষকদের অনেক সমস্যায় পড়তে হবে। সে কারণে এটা কি করে, যেগুলো একটু হয়ে যায়, মানে পাকার উপক্রম হয়, সেই আমগুলো বা সেই কলাগুলো পেরে তার মাঝে আমাদের কী মিশাতে হবে, ক্যালসিয়াম কার্বাইড, তাহলেই কিন্তু এখানে তোমার ফল পেকে যাবে। দেখো এখানে কীভাবে কাজ করছে ক্যালসিয়াম কার্বাইড। এই বিক্রিয়াটা কিন্তু তোমরা একাদশ অধ্যায়ে পড়েছো, তোমাদের হয়তো মনে আছে অ্যাসিটিলিন প্রস্তুতির বেলায় ক্যালসিয়াম কার্বাইড আর পানি এটা মেশানোর ফলে এই অ্যাসিটিলিন গ্যাস তৈরি হয়, আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়, C2H2 অ্যাসিটিলিন গ্যাস। এবং এই অ্যাসিটিলিন গ্যাসই কিন্তু ফলমূল পাকাতে সাহায্য করে। এখন এটা অবশ্য ঠিক যে এই ফলমূল পাকাতে অ্যাসিটিলিন গ্যাস সাহায্য করছে, তো সেটার কিন্তু একটা মাত্রা আছে, সেই মাত্রা অনুযায়ী যদি দেওয়া হয় তাহলে আমাদের শরীরে কোনো ক্ষতি করবে না, কিন্তু মাত্রাতিরিক্ত দিলে অবশ্যই আমাদের যে কোনো রাসায়নিক দ্রব্যই মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে আমাদের ক্ষতির কারণ হতে পারে। তাহলে কৃষিদ্রব্য প্রক্রিয়াকরণে চলে গেল। এবার আসো সংরক্ষণে, তার মানে প্রিজারভেটিভ। এই প্রিজারভেটিভ কীভাবে সংরক্ষণ আমরা যে করি, তোমরা ভালো করে জানো, ফরমালিন সবাই চেনো। ফরমালিন দিয়ে কি করা হয়, মৃত প্রাণী সংরক্ষণ করে রাখা হয়। আবার ফরমালিন দিয়ে ফলমূল, মাছ, মাংস তাজা রাখে অসাধু ব্যবসায়ীরা, যেটা আসলে উচিত না, কারণ তারা তো আর মাত্রা হিসাবে দিতে পারে না। কিন্তু অবশ্যই ফরমালিন আমাদের পচনের হাত থেকে রক্ষা করছে, এটা একটা প্রিজারভেটিভ হতে পারে, কিন্তু এটা ব্যবহার করাটা ক্ষতিকারক। কিন্তু কিছু কিছু প্রিজারভেটিভ আছে যেগুলো কিন্তু আমাদের বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক অনুমোদিত কিছু প্রিজারভেটিভ আছে। সেগুলো কি, সেগুলো দেখো, সোডিয়াম বেনজোয়েট, ইথিলিন, অ্যাসিটিলিন, বেনজোইক অ্যাসিড, ভিনেগার আর চিনি লবণ তো আমাদের বাসায়, আমাদের ঘরে ঘরেই আছে। এই জিনিসগুলো দিয়ে কিন্তু খাদ্যদ্রব্য সংরক্ষণ করা যায়, এটা কিন্তু তোমরা জানো, কারণ ভিনেগারের সম্বন্ধে তোমরা পড়েছো একাদশ অধ্যায়ে। ভিনেগার আচারে ব্যবহার করা হয়, ভিনেগার আরও খাদ্যদ্রব্য সংরক্ষণ করতে ব্যবহার করা হয়। আর চিনি লবণ দিয়েও কিন্তু খাদ্য সংরক্ষণ করা যায়, জানো তো। লবণ ওই আর চিনি দিয়ে তোমরা খেয়াল করে দেখবে, বাড়িতে যখন মা মুরব্বা তৈরি করে, মুরব্বার মাঝে কিন্তু চিনি দিয়ে সেটাকে প্রসেস করা হয়, এবং সেই মুরব্বা কিন্তু অনেক দিন ফ্রিজে না রাখলেও নর্মাল টেম্পারেচার অনেক দিন ভালো থাকে। তার মানে চিনি একটা প্রিজারভেটিভ হিসেবে কাজ করছে। লবণ দিয়ে রাখলে অনেক জিনিস কিন্তু অনেক দিন ভালো থাকে। যেমন ধরো ইলিশ কিন্তু সাধারণত ড্রাই করা হয় না, ইলিশ মাছ, অন্যান্য মাছ কিন্তু ড্রাই করে শুটকি করে বাজারজাত করা হয়, আমরা যে শুটকি মাছ খাচ্ছি, কিন্তু ইলিশ মাছ কিন্তু এই লবণ দিয়ে সংরক্ষণ করে রাখা যায়। এটা হয়তো অনেকে তোমরা খেয়েছো, লোনা ইলিশ যেটাকে বলে। তো এটা লবণ দিয়ে একটা প্রসেস করে রাখলে এটা কিন্তু অনেক দিন ভালো থাকে। তাহলে এভাবেই চিনি, লবণ, ভিনেগার এগুলো তোমার প্রিজারভেটিভ হিসাবে কাজ করছে। তারপরে যে চিপস, তারপর ড্রাই ফ্রুটস, এগুলোর প্যাকেটে, বাদাম, এগুলোর প্যাকেটে কিন্তু সাধারণত সোডিয়াম বেনজোইক অ্যাসিড এগুলো দেওয়া হয়। তাহলে আমরা প্রিজারভেটিভ সম্বন্ধেও জানলাম। তাহলে আমরা কিন্তু এইভাবে আমাদের রাসায়নিক দ্রব্যগুলো আমাদের কৃষিক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, খাবার সংরক্ষণে কীভাবে কাজে লাগছে আমরা জানতে পারলাম। এবারে একটি বিষয় হলো, এটা একটু সচেতনতার বিষয়, সেটা হলো যে শিল্প কারখানা না থাকলে যেমন আমরা চলতে পারবো না, একটি দেশ ততই উন্নত হবে যত তার ইন্ডাস্ট্রিয়ালি, একটি দেশ যতটুকু ডেভেলপ হবে, যত বেশি ডেভেলপ সে তত বেশি উন্নত। দেশে বিদেশে এই জন্য প্রচুর পরিমাণে শিল্প কারখানা গড়ে উঠছে। কিন্তু এই শিল্প কারখানার যে বর্জ্য পদার্থ, এটার মাঝে কিন্তু যে ধরনের রাসায়নিক দ্রব্য থাকে, যে ধরনের ভারী ধাতুগুলো থাকে, এগুলো আমাদের শরীরের জন্য খুবই হার্মফুল। যেমন কী থাকতে পারে, লেড, ক্রোমিয়াম, মার্কারি, তোমরা জানো এগুলার কিন্তু সবগুলো ভারী ধাতু, এবং এগুলো সহজে মাটির মধ্যে মিশলে বা পানিতে মিশলে সহজে সেখান থেকে সরবে না। তো এগুলা মাটি দূষণ করবে, পানি দূষণ করবে। তো সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কিন্তু আমাদের যেহেতু শিল্প ইন্ডাস্ট্রিও করতে হবে, আবার
এগুলোকেও এই বিষয়ে আমাদেরকে এই বর্জ্যগুলো নিষ্কাশনের ব্যাপারে আমাদেরকে সচেতন হতে হবে। সেই জন্য যারা শিল্প কারখানা তৈরি করে তাদেরকে কী করতে হবে, তাদেরকে এই বর্জ্যগুলো যেন আলাদাভাবে এগুলাকে করা যায়, প্রসেস করে সেগুলাকে বের করে নেওয়া যায়। যেখানে জনসমাগম আছে বা জনজীবন আছে সেখান থেকে একটু দূরে শিল্প কারখানা তৈরি করে সেটাকে আলাদাভাবে বের করে যেন আমাদের ফসলের জমিতে না পড়ে বা আমাদের ব্যবহার্য পানির বা জলাশয়ে এগুলো না পড়ে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য হুমকির কারণ হয়ে দাঁড়াবে। সেই সমস্ত জায়গায় না পড়লে আমাদের এইগুলার নিষ্কাশন ওইভাবেই ব্যবস্থা করতে পারলে কোনো সমস্যা হবে না। তাহলে আমাদের আজকে এই দ্বাদশ অধ্যায়ে যে সমস্ত বিষয় ছিল, আমরা মোটামুটি কয়েকটা ক্লাসে এই বিষয়গুলো সম্বন্ধে সবই আলোচনায় আনতে পেরেছি। আশা করি সবাই আয়ত্ত করতে পেরেছো। এবার একটি হোমওয়ার্ক দিই ছোট। দেখো, আমি একটা সৃজনশীল কোশ্চেন লিখেছি তোমাদের জন্য। অ্যামোনিয়া প্লাস ওয়াটার, এখানে এক্স দিয়েছি, আর এই এক্সটা আবার সালফিউরিক অ্যাসিডের সঙ্গে মিশলো, এখানে ওয়াই হলো আর পানি তৈরি হলো। এখন তোমাদের জন্য কোশ্চেন হলো ক নাম্বার কোশ্চেন, এটা তো উদ্দীপক রিলেটেড থাকবে না। প্রিজারভেটিভ কি? খ নাম্বার, মাটির অম্লত্ব কীভাবে দূর করা যায়। আর গতে লিখেছি এক্স দ্রব্যটি কি, এটি কৃষিকাজে অত্যন্ত প্রয়োজনীয় একটি লবণ তৈরি করতে পারে, ব্যাখ্যা করো। আর ঘ নাম্বার হচ্ছে ওয়াই রাসায়নিক দ্রব্যটি একাধারে মাটির ক্ষারকত্ব দূর করা এবং সার হিসেবে ব্যবহৃত হয়, উক্তিটির মূল্যায়ন করো। তাহলে এই হলো তোমাদের জন্য হোমওয়ার্ক। তাহলে শিক্ষার্থীবৃন্দ, আমাদের আজকের পড়াশোনা আমরা এখানেই শেষ করি। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো অধ্যায় থেকে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করার আশা রাখছি। সেই পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো, সৃষ্টিকর্তাকে বেশি বেশি করে স্মরণ করো আর পড়াশোনা করবে, বাড়ির সবাইকে নিয়ে ভালো থাকবে। আল্লাহ হাফেজ।